আচ্ছা, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। বি সেকশনে আমরা হচ্ছে মোডস অফ অপারেশন শেষ করছিলাম 8255 এর। হ্যাঁ? আর এ সেকশনে মোস্ট প্রবাবলি 8255 এর মোডস অফ অপারেশন শেষ করে ইন্টারাপ্টটা শুরু করছিলাম। ইন্টারাপ্ট নিয়ে একটু কথা বলছিলাম, তাই না? ইন্টারাপ্টের চ্যাপ্টারটা শুরু করছিলাম। তো আমি ওই ইন্টারাপ্টের শুরু থেকেই শুরু করব। একটু আগের অংশটুকু একটু রিপিট করব। মানে এ সেকশনের জন্য কিছুটা রিপিট হয়ে যাবে। আপনাদের যদি মনে থাকে ভালো, না হলে আরেকবার রিভিশন হয়ে যাবে, সমস্যা নেই। তো খেয়াল করি আমরা ইন্টারাপ্টের কনসেপ্টটা কি বলছিলাম, আমাদের কি কারো মনে আছে? এ সেকশনের বি সেকশনে তো এখনো পড়াইনি ইন্টারাপ্ট, মনে আছে কারো? কেউ বলতে পারবেন? এখনো আসতেছে। আচ্ছা, যাই হোক, দেখেন বেসিক্যালি ইন্টারাপ্ট বলতে বোঝাই হচ্ছে যখন প্রসেসর নিজস্ব কোনো প্রোগ্রাম এক্সিকিউশন করতেছিল এমন সময় সে যদি কোনো বাধা পায়, সেই জিনিসটাকে আমরা ইন্টারাপ্ট বলি। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট ছবি দেওয়া আছে, দেখেন। এই পিডিএফটা আপনাদের বিএলসিতে দেওয়া আছে। আরেকটা স্লাইড আমি পড়াবো, দুটা কম্বাইন করেই পড়াবো। এই দুইটা জিনিসই আমাদের হচ্ছে বিএলসিতে প্রোভাইড করা আছে। ঠিক আছে? তো এটা যদি একটু খেয়াল করেন, এখানে একটা ইন্টারাপ্টের ওভারঅল প্রসেস দেখানো হয়েছে। ইন্টারাপ্ট কি বললাম? যে ইন্টারাপ্ট মানে হচ্ছে প্রসেসর যদি নিজস্ব কোনো কাজে ব্যস্ত থাকে, এই সময়ে যদি অন্য কোনো এক্সটার্নাল ডিভাইস থেকে আমাদের কোনো বাধা আসে, তাহলে সেই জিনিসটাকে আমরা ইন্টারাপ্ট বলতেছি। এখন বাধা বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রথমে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রসেসরের যে কোনো কাজ ইনিশিয়েট হয় হচ্ছে ইন্টারাপ্ট থেকে। যে কোনো কাজ। ঠিক আছে? যেমন আমরা গতদিন উদাহরণ দিছিলাম যে আমরা যদি মাউসে একটা ক্লিক করি কিংবা কিবোর্ডে কোনো কিছু টাইপ করি, এই সব কিছুই কিন্তু ইন্টারাপ্ট আকারে প্রসেসরে যায়। ঠিক আছে? কারণ আমি একটা মাউসে ক্লিক করলাম, এই জিনিসটা কিন্তু প্রসেসরের অ্যাটেনশন দরকার এই মাউসের। তো সেই যে অ্যাটেনশনটা দরকার, এই অ্যাটেনশন পাওয়ার জন্য এই একটা ইন্টারাপ্ট এই মাউস থেকে কিন্তু প্রসেসরে যাবে। কিংবা কিবোর্ডে যদি আমি কোনো একটা কি প্রেস করি, এই যে কিটা প্রেস করলাম, এটার জন্য কিন্তু একটা ইন্টারাপ্ট আমাদের প্রসেসরে যাবে। ঠিক আছে? তো ওই টাইমে যদি প্রসেসর মেইন কোনো প্রোগ্রাম রান করতে থাকে, দ্যাট মিনস মেইন প্রোগ্রাম বলতে আমি বোঝাচ্ছি প্রসেসরের নিজস্ব কোনো প্রোগ্রাম, তাহলে ওই প্রোগ্রামটা এক্সিকিউশন কমপ্লিট না করে সে কিন্তু তখন আইএসআর এ জাম্প করবে। আইএসআর জিনিসটা কি? আইএসআরটা হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ঠিক আছে? ধরেন আমরা যদি কিবোর্ডের কথা বলি বা আমরা যদি প্রিন্টারের কথা বলি, মানে যে কোনো এক্সটার্নাল ডিভাইস, এগুলো যখন আমরা পিসির সাথে কানেক্ট করি প্রথমে, এটা কিন্তু ইনস্টল করতে হয়। তো এই যে ইনস্টল যখন করা হয় তখন এটার যে আইএসআর, আইএসআর ইটস এ কাইন্ড অফ প্রোগ্রাম, এটা কিন্তু পিসিতে ইনস্টল হয়ে যায়। ঠিক আছে? তো যখনই কিবোর্ডে আপনি কোনো কাজ করতেছেন কিংবা প্রিন্টার কানেক্টেড প্রিন্টারের সাথে কোনো কমিউনিকেশন করতেছেন, তখন কিন্তু ওরা যে ইন্টারাপ্টটা পাঠাচ্ছে এই যে ডিভাইসগুলো, এইটা ইন্টারাপ্ট পাঠালে তখন ওই সার্টেইন ডিভাইসের আইএসআরটা অ্যাক্টিভেট হয় এবং সেটা এক্সিকিউশন হয়। ঠিক আছে? যেমন এখানে দেখেন, আমাদের প্রথমে দেখানো হয়েছে যে একটা মেইন প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছিল। মেইন প্রোগ্রাম মানে মনে করেন প্রসেসর কোনো কিছু যে কোনো একটা কাজে ব্যস্ত আছে। ঠিক আছে? যেমন মনে করেন আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন ফোনে। তাহলে এই যে ফোনে ভিডিও দেখতেছেন, এট দ্য মিন টাইম আপনার হচ্ছে একটা ফোন আসছে। ঠিক আছে? একটা কল আসছে, তো আপনি কি করলেন? ওটা রিসিভ করলেন। রিসিভ করে আপনি কথা বললেন। কথা বলে আবার কথা বলা শেষ হলে আপনি ভিডিওটা ওইখান থেকে কন্টিনিউ করে দেখতে থাকলেন। তাহলে আপনি কিন্তু শুরু থেকে ভিডিওটা শুরু করবেন না। আপনি যেখানে থেমে গেছিলেন, ফোন আসছিল, ফোনে কথা বলে আবার ওইখান থেকে শুরু করবেন। মেইন প্রোগ্রামের বিষয়টাও তাই। প্রোগ্রাম রান হচ্ছিল। মনে করেন প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছিল। প্রোগ্রামে মনে করি আমরা অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। এখন মনে করেন এই 50 নাম্বার ইনস্ট্রাকশনে যে সে একটা ইন্টারাপ্ট পাইছে, একটা ইন্টারাপ্টিং ডিভাইস তাকে ইন্টারাপ্ট করলো। সেটা যে কোনো ইন্টারাপ্টিং ডিভাইস হতে পারে, যে কোনো ইনপুট আউটপুট ডিভাইস হতে পারে। আমরা কিন্তু গতদিনে দেখছিলাম যে 8255 যখন আমরা পড়লাম মোডস অফ অপারেশন, তখন আমরা দেখছিলাম যে ইনপুট হ্যান্ডশেকিং বা আউটপুট হ্যান্ডশেকিং এর সময় এক্সটার্নাল ডিভাইসগুলো কিভাবে ইন্টারাপ্ট করে। ওই যে আমরা আইএনটিআর নামে কিন্তু একটা সিগন্যালই পড়ে আসছিলাম ওইখানে। ঠিক আছে? আমি কিন্তু ওই জিনিসটা নিয়ে ইন ডিটেলস কথা বলতেছি, ইন্টারাপ্টের কনসেপ্টটা নিয়ে।
তো যখনই এই ইন্টারাপ্ট করলো তখন কি হবে, আমাদের এই প্রোগ্রাম কন্ট্রোলটা মেইন প্রোগ্রাম থেকে চলে যাবে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে। ওই যে ডিভাইস আমাদের ইন্টারাপ্ট করবে সেটার জন্য ডেডিকেটেড যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকবে, সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে সে জাম্প করবে। ঠিক আছে, তার মানে কি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেটা বা আইএসআর যেটা, এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ একটা প্রোগ্রাম। হ্যাঁ, এটা কিন্তু মেইন প্রোগ্রামের মধ্যেকার কোনো প্রোগ্রাম না, বা প্রসেসর যেটা রান করতেছে সেই প্রোগ্রাম না, এটা হচ্ছে আলাদা একটা প্রোগ্রাম। মানে প্রসেসর একটা কাজ করতেছিল মনে করেন, তার মানে যে কাজই করুক না কেন প্রসেসর, তার জন্য তো তাকে এক একটা কোড এক্সিকিউশন করতে হবে। তো এই সময় আরেকটা এক্সটার্নাল ডিভাইস থেকে একটা ইন্টারাপশন আসলো। যখন এই ইন্টারাপশনটা আসবে তখন প্রসেসর কি করবে, সে যে লাইন পর্যন্ত এক্সিকিউশন করছে প্রোগ্রামটা ওই পর্যন্ত রেখে সে কি করবে, এই আইএসআর এ জাম্প করবে। এখানে প্রায়োরিটির একটা বিষয় আছে, সেটাতে পরে আসি। কিন্তু যখন সে পাবে সে আইএসআর এ জাম্প করবে। আইএসআর এ কিরকম জাম্প করবে, ইন্টারাপ্ট 8086 এর ক্ষেত্রে 256 রকম হতে পারে। একটু মন দিয়ে শুনুন কি বলতেছি, কঠিন কিছু না। ইন্টারাপ্ট 8086 এর ক্ষেত্রে 256 রকম হতে পারে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে লিখি INT-N আকারে। ঠিক আছে, আপনারা অনেক সময় এই জাতীয় ইনস্ট্রাকশন দেখে থাকবেন, INT1, INT2, INT3। তো এভাবে INT0 থেকে শুরু করে INT255 পর্যন্ত লেখা যায়। ইন্টারাপ্ট হচ্ছে টোটাল 256 ধরনের। আর আমরা লিখতে পারি এটাকে কি ফরম্যাটে, ইন্ট INT তারপর এন আকারে। এনটা কি, এনটা হচ্ছে ইন্টারাপ্ট নাম্বার। এই এন এর জায়গায় 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে কোনো নাম্বার বসতে পারে। এখন আমি যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে, মনে করেন INT1 ধরে নিচ্ছি, INT1 এই ইন্টারাপ্টটা পেল কে, প্রসেসর। ঠিক আছে, তো INT1 ইন্টারাপশন যখন পেল তখন এই INT1 এর কোরেসপন্ডিং যে আইএসআর, সেই আইএসআরটাই রান করবে। যদি INT2 পায় তাহলে INT2 এর কোরেসপন্ডিং যে আইএসআর সেটাই রান করবে। যদি INT255 পায় তাহলে ওইটার কোরেসপন্ডিং যে আইএসআর, সেই আইএসআরটাই সে রান করবে। মানে প্রত্যেকটা ইন্টারাপ্টের ডেডিকেটেড একটা করে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর আছে। এগুলা কি, এগুলা এক একটা হচ্ছে প্রোগ্রাম। যেমন আমার কিবোর্ডের জন্য যে আইএসআরটা থাকবে, যখন আমি কিবোর্ড প্রেস করব তখন যে ইন্টারাপ্টটা পাবে, ওই ইন্টারাপ্টটা পাওয়ার পর কিন্তু ওই স্পেসিফিক আইএসআরটা এক্সিকিউশন হয়। ঠিক আছে, আমি যদি মাউসে ক্লিক করি তাহলে মাউসের যে মানে আইএসআর সেটা এক্সিকিউশন হয়। তো যেই ডিভাইসই হোক না কেন ওইটার যে কোরেসপন্ডিং আইএসআর, সেই আইএসআরটা কিন্তু এক্সিকিউট হবে। এবং এটা যে সবসময় হার্ডওয়্যারে, যে আমি বলতেছি বারবার যে হয়তো কিবোর্ড বা মাউসের কথা বলতেছি বা প্রিন্টারের কথা বলতেছি, দ্যাট ডাজন্ট মিন যেটা সবসময় হার্ডওয়্যার হবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে সফটওয়্যার ইন্টারাপ্টও হতে পারে। মানে আমরা প্রোগ্রামের মধ্যেও কিন্তু ইনস্ট্রাকশন, এই INT ইনস্ট্রাকশন দিয়ে ইন্টারাপ্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখন দেখেন যখন এই যে মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে তখন কি কি ঘটনা ঘটবে বলে আপনাদের মনে হয়? কোনো আইডিয়া আছে, কেউ বলতে পারবেন? ধরেন আমি যদি এই মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাই, তাহলে মেইন প্রোগ্রামের অ্যাড্রেসটা যদি আমি হারায় ফেলি, আমি ওখানে ব্যাক করব কিভাবে? আমাকে তো ফিরতে হবে, তাই না? ধরেন কিবোর্ডে একটা প্রেস হলো, আমার কাছে একটা ইন্টারাপ্ট আসলো বা প্রসেসরের কাছে একটা ইন্টারাপ্ট আসলো, প্রসেসর ওই কিবোর্ডের আইএসআর এ গেল, যে ওই প্রোগ্রামটাকে এক্সিকিউট করলো। করে যখন সে ব্যাক করবে, তাকে তো ব্যাক করতে হবে, সে যেখান থেকে ফিরছিল তার মানে যেখান থেকে সে গেছিল তার পরবর্তী ইনস্ট্রাকশন থেকে কিন্তু তাকে এক্সিকিউট করতে হবে। এখন এই যে পরবর্তী ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করবে, তার জন্য কি লাগবে, কি দরকার? হুম, কি দরকার, কি মনে হয় আপনাদের? মেমোরি লোকেশনটা ম্যাম। লোকেশন, সেগমেন্ট লোকেশন না অফসেট লোকেশন? ম্যাম অফসেট মনে হয়। অফসেট ম্যাম। আপনারা কি আইপি এর সাথে পরিচিত? আইপি জিনিসটা কি বলেন তো? ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ কি?
এটা তো আমরা নাম তো সবাই শুনছি তাই না, ইনস্ট্রাকশন পয়েন্টার একটা রেজিস্টার 8086 এর। তাহলে এটার কাজ কি? ম্যাম কোড সেগমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। কোড সেগমেন্টের ক্ষেত্রে কি কাজে ইউজ হয়? ম্যাম লোকেশন হয়তো, হয়তো। ম্যাম ভুলে গেছি আর কি। আচ্ছা, একটা কাজ করবেন, হ্যাঁ, সিম্পল একটা প্রোগ্রাম, আপনাদের তো সবার ইমুলেটর আছে, ইমুলেটর সফটওয়্যারটা আছে না, ওইখানে লিখবেন, লেখার পরে ইমুলেট করবেন, করে সিঙ্গেল স্টেপ দিবেন, দিয়ে আইপি রেজিস্টারটার স্ট্যাটাস দেখবেন। পারবেন না? জি ম্যাম। ধরেন, এক মিনিট আমি একটু দেখাই। ইমুলেটর আছে, স্ক্রিন কি দেখা যায় না বেশি ছোট? জাস্ট আমি 3টা ইনস্ট্রাকশন লিখতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আইপি এর কাজটা কি। একই নাম্বার লিখে ফেলছি না? আচ্ছা, এখন এটাকে অ্যাড করে দিলাম। দেখেন একটু খেয়াল করে নিই যে আমি ইমুলেট করতেছি এখান থেকে। এখানে আইপি নামে একটা রেজিস্টার আছে, আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যায় আইপি এর ভ্যালু কত আছে এখন? আমি কিন্তু জিরো। আইপি এর ভ্যালু 0 আছে তাই না? এখন দেখেন আমি এখন সিঙ্গেল স্টেপ দিব, একটু খেয়াল করেন আপনারা, সিঙ্গেল স্টেপ দিব আমি। এখানে দেখেন কি আসে, 003। এই যে এখানে একটু খেয়াল করেন, 1000, 1001, 1002। যখন আমি এই যে আগের অবস্থানে ছিলাম, তখন আমার প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করা ছিল, খেয়াল করেন। যখন আমি আগের অবস্থায় ছিলাম, প্রথম ইনস্ট্রাকশনটা আমার এক্সিকিউট করা ছিল, তখন আমার এই 3টা অ্যাড্রেস সিলেক্ট হয়েছিল। এই 3টা কিন্তু অফসেট অ্যাড্রেস, 1000, 1001, 1002। এখানে প্রথমে সব 0 ছিল। যখন আমি পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতেছি, তখন দেখেন আইপি কত দেখাচ্ছে, 3 দেখাচ্ছে না? আইপি কিন্তু 3 জি দেখাচ্ছে। ম্যাম। আমি পরবর্তী ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট, মানে পরবর্তী 3টা সিলেক্ট হয়েছে কেন? কারণ এই যে প্রথমটা যদি আমি সিলেক্ট করে দেখবেন উপরের গুলো সিলেক্ট হচ্ছে, সেকেন্ডটা সিলেক্ট করলে দেখবেন নিচের গুলো সিলেক্ট হচ্ছে। তার মানে প্রথমটা সিলেক্ট করলে উপরের 3টা মেশিন কোড সিলেক্ট হচ্ছে, সেকেন্ডটা সিলেক্ট করলে নিচের 3টা মেশিন কোড সিলেক্ট হচ্ছে, তারপরেরটা যদি সিলেক্ট করি তাহলে তারপরের 3টা মেশিন কোড সিলেক্ট হচ্ছে। এখন যখন আমি এই অবস্থানে ছিলাম তখন কিন্তু সব 0 ছিল। যখন আমি সিঙ্গেল স্টেপ দিলাম দেখেন, তখন 1003 থেকে শুরু হচ্ছে, এই জন্য এখানে 3 দেখাচ্ছে, মানে প্রথম 3টা লোকেশনের কাজ কিন্তু শেষ। পরবর্তী ইনস্ট্রাকশনটা 1003 থেকে শুরু হচ্ছে, এই যে এখানে দেখেন ভালো করে। এর পরবর্তী ইনস্ট্রাকশনটা শুরু হচ্ছে 1006 থেকে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার সবসময় পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট ইন্ডিকেট করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইনস্ট্রাকশন পয়েন্টার সবসময়, যেমন এটা শুরু হয়েছে কি 1006 থেকে, কিন্তু বুঝতে পারছেন? দেখেন আসলে এই জিনিসটা কিন্তু ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের 20 বিটের না, 01006। সেগমেন্ট অ্যাড্রেস এই সফটওয়্যারে সেট করা আছে 0100। তাহলে অফসেট কত হবে এটার? ফিজিক্যাল অ্যাড্রেস 01006 করার জন্য অফসেট কত হবে? 0006 না? সেই জিনিসটাই কিন্তু আইপিতে দেখাচ্ছে। তার মানে ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা, এটা হচ্ছে সবসময় পরবর্তী ইনস্ট্রাকশনের, নেক্সট ইনস্ট্রাকশনের অফসেটটা পয়েন্ট আউট করে। এখন এখানে ইনস্ট্রাকশন পয়েন্টারের কথা আমি কেন তুললাম, আপনারা কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা কি ধরতে পারছেন যে ম্যাম কি বলতে চাচ্ছে, নাকি আমি বোঝাতে পারিনি? আরেকবার বলবো। দেখেন আপনারা তো ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে জানেন তাই না? ফিজিক্যাল অ্যাড্রেস বের করার জন্য কোন কোন অ্যাড্রেস লাগে? আমি সেগমেন্ট যদি আর বলি অফসেট। সেগমেন্ট আর অফসেট, তাহলে ওই যে হাবিব বললো যে ম্যাম আইপিটা লাগে হচ্ছে কোড সেগমেন্টের সাথে, তাই না? ও বললো না হাবিব যে আইপি লাগে হচ্ছে কোড সেগমেন্টের সাথে। কোড সেগমেন্টের সাথে কেন লাগে? কারণ কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেসটা আইপি হোল্ড করে, তাই না? কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেসটা আইপি হোল্ড করে।
তো এখানে দেখেন আমাদের ইনিশিয়ালি কিন্তু কোড সেগমেন্টের স্ট্যাটাস কত আছে, যখন আমি কিছুই এক্সিকিউশন করিনি, রেজিস্টার সব 0, কোড সেগমেন্টে কত দেয়া আছে, সেগমেন্ট অ্যাড্রেসটা কত, কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেসই তো সিএস হোল্ড করে, এটা আছে 0100, আর অফসেট অ্যাড্রেস আছে কিন্তু 0000, সব 0 থেকে শুরু, ঠিক আছে। এই জন্য তাহলে যদি কোড সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস 0100 হয়, অফসেট 0000 হয়, অফসেট তো শুরু হবে 0 থেকেই, তাই না? এটা তো আর আসলে বলার কিছু নাই। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা কত থেকে শুরু হচ্ছে, 01000, মানে এই যে এই অ্যাড্রেসটা থেকে খেয়াল করেন 0100000 থেকে শুরু হচ্ছে, যেখানে B8 গেছে, বুঝতে জি পারছেন ম্যাম। কি আমার কথা? তো যখন আমি সিঙ্গেল স্টেপ করতেছি, খেয়াল করেন, সিঙ্গেল স্টেপ করলাম, প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, পরবর্তী ইনস্ট্রাকশনটা সিলেক্ট হলো, এই যে মুভ bx, 8943, তখন কিন্তু আইপিতে দেখাচ্ছে 0003। কেন 0003 হলো? কারণ 0000, 0001 আর 0002 আমার প্রথম ইনস্ট্রাকশনের জন্যই ওই তিনটা অ্যাড্রেস লেগে গেছে। প্রথম ইনস্ট্রাকশনের যে 3 বাইটের মেশিন কোড, যেমন B8 1256, ওই তিনটা মেমোরি লোকেশনে ছিল। এই জন্য পরবর্তী ইনস্ট্রাকশন যেটা, যে মুভ bx, 8943, এইটার অফসেট ইন্ডিকেট করতেছে হচ্ছে আমাদের আইপি, মানে ইন্ডেক্স পয়েন্টার বা ইনস্ট্রাকশন পয়েন্টার, যাই বলি না কেন, এটা সব সময় যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হয়ে গেল তার পরবর্তী ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেসটা হোল্ড করে। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কারণে এখানে আসা, যে মনে করেন মেইন প্রোগ্রাম রান হচ্ছে, 50তম ইনস্ট্রাকশন পর্যন্ত এক্সিকিউট হয়েছে, খেয়াল করেন আমি কি বলতেছি, 50তম ইনস্ট্রাকশন পর্যন্ত এক্সিকিউট হয়েছে, তখন আইপিতে কি থাকবে? 50তম ইনস্ট্রাকশন পর্যন্ত এক্সিকিউশন হয়ে গেল, তখন আইপিতে কি আছে? 51 নাম্বার ইনস্ট্রাকশনের যে অফসেট অ্যাড্রেস, সেই অফসেটটা, ঠিক আছে। এখন এই সময় যে 50 নাম্বার ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেল, এই সময় যদি কোনো ইন্টারাপশন আসে বা কোনো ইন্টারাপ্ট আসে, তখন কি করবে? এই 50 নাম্বার এক্সিকিউশন হয়ে গেল, তখন সে আইএসআরে জাম্প করবে, তাই না? আইএসআরে জাম্প করে আইএসআরটাকে এক্সিকিউশন করবে, এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে তখন সে আবার কোথায় ব্যাক করবে? 50-এ ব্যাক করবে না 51-তে ব্যাক করবে? 50। 50-এ কেন ব্যাক করবে? তাহলে তো 50 কিন্তু একবার এক্সিকিউশন করে গেছে, তাহলে 50-এ কেন ব্যাক করবে? যেটা একবার এক্সিকিউশন করে গেছে সেটা আবার কেন সে ব্যাক করবে? বুঝেননি? যদি এক্সিকিউশন না করে যেত তাইলে সে 50-এ ব্যাক করতো, মনে করেন 49 পর্যন্ত এক্সিকিউশন করছে, তাহলে 50-এ সে ফিরতো। কিন্তু যদি 50 পর্যন্ত এক্সিকিউশন করে যায় তাহলে কোথায় ফিরবে? তার পরেরটায় ফিরবে না। তার মানে রিটার্ন অ্যাড্রেসটা তার লাগবে। রিটার্ন অ্যাড্রেস কোথায় থাকবে? ইনস্ট্রাকশন পয়েন্টারে। বুঝেন জিনিসটা? যখন মনে করেন 50 নাম্বার ইনস্ট্রাকশন পর্যন্ত এক্সিকিউশন হয়ে গেছে, এই টাইমে কোন একটা ইন্টারাপশন পেলো, এই ইন্টারাপ্টের জন্য তাকে আইএসআর এ জাম্প করতে হবে। এখন আইএসআর এ যে জাম্প করবে, এই সময় কিন্তু আইপিতে 51তম ইনস্ট্রাকশনের যে অফসেট অ্যাড্রেস সেটা আছে। এখন সে মনে করেন জাম্প করে গেল, কোনো সমস্যা নেই, সে গেল আইএসআর এ। এখন আইএসআর থেকে যখন ফিরবে তখন তার 51তম ইনস্ট্রাকশনের অফসেট লাগবে না? সে যদি অ্যাড্রেসই না জানে তাহলে সে কোথায় ফিরবে? সে যদি 51-তে না ফিরে 53-54-তে ফেরে কিংবা 40-এ ফেরে, তাহলে কি হবে? হবে না তো, তাই না? সে যেখান থেকে গেছে সেখানেই ফিরতে হবে, না হয়তো যে কাজটা সে করতেছিল সেটা তো কমপ্লিট হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন জিনিসটা? তো এই যে সে ফিরবে তার জন্য কি রিটার্ন অ্যাড্রেস লাগবে না? তাহলে এই রিটার্ন অ্যাড্রেসটা কোথায় রেখে যেতে হবে? রিটার্ন আইপিতে। অ্যাড্রেসটা কোথায় রেখে যেতে হবে? হ্যাঁ, আইপি ম্যাম। না বাবা, একটা জিনিস খেয়াল করেন, আইপি সবসময় নেক্সট ইনস্ট্রাকশনের অফসেট হোল্ড করবে, ঠিক আছে। তাহলে আইপিতে কিন্তু পরবর্তী মনে করেন 50টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, 51তম ইনস্ট্রাকশনের অফসেট আইপিতে আছে। যখন সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে জাম্প করবে তখন তার আইপিতে লোড করতে হবে হচ্ছে এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর প্রোগ্রামের যে অফসেট অ্যাড্রেস সেটা। যদি এটা লোড না করে তাহলে সে আইএসআর এ যেতেই পারবে না,
কারণ তাকে তো ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে হবে, সে কোন ফিজিক্যাল অ্যাড্রেসে যে আইএসআর রান করবে। সে যদি আইপিতে অফসেট অ্যাড্রেস আইএসআর এর অফসেট অ্যাড্রেসটা লোড না করে, তাহলে সে ফিজিক্যাল অ্যাড্রেসে যেতে পারবে না। এখন আইপিতে যদি এই আইএসআর এর ফিজিক্যাল মানে অফসেট অ্যাড্রেস লোড করে ফেলে, তাহলে এই 51তম ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেস হারাই যাবে না? তাহলে সে ফিরবে কিভাবে? স্ট্যাকে সেভ হবে ম্যাম। স্ট্যাকে থাকবে, ঠিক আছে। সে যখন আইপিতে এই আইএসআর এর অফসেট অ্যাড্রেস মানে হচ্ছে রাখবে, তখন কি করবে? তার আগে অবশ্যই আগের যে রিটার্ন অ্যাড্রেসটা মানে আইপি এর ভ্যালুটা, এটা সে স্ট্যাকে রেখে যাবে, ঠিক আছে। স্ট্যাকে রেখে তারপরে সে নতুন আইএসআর এর যে অফসেট অ্যাড্রেসটা সেটা আইপিতে লোড করবে। ক্লিয়ার বিষয়টা? তারপরে যখন সে ফিরবে, যখন তার এই আইএসআর এক্সিকিউশন শেষ হয়ে যাবে, তখন কিন্তু সে আই রিটার্ন এই ইনস্ট্রাকশনের মাধ্যমে, খেয়াল করেন, আই রিটার্ন এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আবার ব্যাক করবে কোথায়? 51তম ইনস্ট্রাকশনে তাকে ব্যাক করতে হবে। যদি 50 থেকে যায়, তখন আবার কোথায় পাবে? রিটার্ন অ্যাড্রেসটা কোথায় পাবে? স্ট্যাক থেকে পপ আউট করে নিয়ে আসতে হবে। বুঝতে পারলেন জিনিসটা কি বললাম? স্ট্যাক থেকে তাকে অ্যাড্রেসটা পপ আউট করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন এখানে আরেকটা জিনিস, গতদিন আমি বলছিলাম একটু সেকশন এতে, হয়তো ক্লিয়ার হয় নাই কারণ আমি শেষে সময় পাইনি আর শেষ করতে পারিনি টপিকটা। সেটা হচ্ছে আমরা ডিলে লুপ পড়ছিলাম, তাই না? বিভিন্ন জায়গায় ডিলে লুপ পড়ছিলাম কয়েকটা প্রোগ্রামে। আমি বলছিলাম যে ডিলে লুপের সাথে আমাদের এই কনসেপ্টটার কিছুটা মিল আছে, আবার কিছুটা অমিলও আছে। তো মিল কি ছিল? আমরা বলছিলাম যে ডিলে লুপ যখন আমরা তৈরি করছিলাম, দেখেন আমরা এরকম ইনস্ট্রাকশন দিছিলাম। আমরা বলছিলাম কল ডিলে। এটা কি আপনাদের সবার মনে আছে? পরীক্ষা দিয়েছেন তো আপনারা সবাই, তাই না? কল ডিলে। তো যখন কল ডিলে এই ইনস্ট্রাকশন পাইছে, তখন ডিলে নামে আমি নিচে একটা সাবরুটিন তৈরি করে আসছিলাম, সেই ডিলেতে ব্যাক করছে। কিন্তু সে যতবার এই কল ডিলে বলছি, ততবার এই ডিলে সাবরুটিন সে কল করছে। এখন এটার মধ্যে যা লেখা ছিল সেই জিনিসটা এক্সিকিউট হয়েছে। আমি এই ডিলের মধ্যে নপ নপ ইনস্ট্রাকশন দিয়ে এবং লুপ ঘুরায় একটা টাইম ডিলে তৈরি করছিলাম। তো সেটা এক্সিকিউশন হয়েছে। পরে যখন লুপ আমি যতবার ঘুরতে বলছি ততবার ঘোরা শেষ হয়ে গেছে, লাস্টে একটা রিটার্ন ইনস্ট্রাকশন ছিল। এটা আপনাদের মনে আছে? রিটার্ন ইনস্ট্রাকশনের কাজ কি ছিল? রিটার্ন ইনস্ট্রাকশনের কাজ কি ছিল বলাবান? ম্যাম যেখানে ডিলে শুরু হয়েছে তারপরে চলে যেত ম্যাম। যেখান থেকে ডিলে শুরু হয়েছে তার তারপরে পরবর্তী ইনস্ট্রাকশনে ইনস্ট্রাকশনে হ্যাঁ যাওয়া, পরবর্তী ইনস্ট্রাকশনে যাওয়া। তাহলে কিভাবে গেছে তখন? তখন এই জিনিসটা এক্সপ্লেন করছিলাম, কিন্তু কিভাবে গেছে? এই কল ডিলের যে পরবর্তী ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস, যে আইপিটা, এটা স্ট্যাকে পুশ করে গেছে সে। এই কল ডিলের পরবর্তী ইনস্ট্রাকশনের যে আইপি, সেটাকে সে কোথায় রেখে গেছে? স্ট্যাকে স্ট্যাক রেখে গেছে। কিন্তু তারপরে যখন এই যে ঘোরাঘুরি শেষ, ডিলে লুপ শেষ, তখন কি রিটার্ন ইনস্ট্রাকশন যখন পাইছে, তখন সে ওই স্ট্যাক থেকে ওই আইপি কে পপ আউট করে তারপরে কিন্তু আবার কল ডিলের পরবর্তী লাইনে সে জাম্প করছে, তাই না? এটাই কনসেপ্ট ছিল না ওইখানে? ঘটনা বুঝেন? এটাই কিন্তু কনসেপ্ট ছিল। আর আমি একটু সবার উদ্দেশ্যে বলতেছি, অনেকেই আছে অনলাইন ক্লাসে কিছুই শোনেন না। হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা আপনাদের পুরো ব্যক্তিগত ব্যাপার। আপনারা আসলে না শুনলে যে আমি কিছু করতে পারবো এরকমও না বিষয়টা। কিন্তু এই কোর্সটা আসলে সহজ না। হ্যাঁ, অনেক কমপ্লেক্সিটি আছে এর মধ্যে। যদি কন্টিনিউয়াস ক্লাস না করেন, তাহলে আসলে বোঝার সমস্যা। আর দেখা যায় যে আপনার তো আসলে প্রেশারও বেশি থাকে। যেদিনের পর যেদিন যেটা বুঝাই না বুঝলে এই অনলাইন রেকর্ডিং দেখতে দেখতে দেখা যায় পরীক্ষার আগের দিন চলে আসছে। তখন একসাথে কিন্তু এত কিছু মনে রাখা সম্ভব হবে না। সো ক্লাসে কি বলতেছি একটু বোঝার চেষ্টা করেন, ঘোরাফেরা না করে এই সময়টা একটু বোঝার চেষ্টা করেন। ক্লাস শেষ হলে যা ইচ্ছা করেন। দেখেন, আমি বলতেছিলাম যে এটার সাথে এটার কিছু মিল আছে এবং ডিফারেন্সও আছে। ডিফারেন্সটা কোথায় সেটা একটু বলি। আমরা কিন্তু এখানে জাম্প করতেছি মেইন প্রোগ্রাম থেকে আইএসআর এ, এবং এখানেও আমরা আইপি এর ভ্যালুটা রেখে যাচ্ছি স্ট্যাকে, এবং যখন ফিরতেছি তখন নিয়ে আসতেছি কোথা থেকে? স্ট্যাক থেকে। প্রথম পার্থক্য আপনারা খেয়াল করছেন কিনা জানি না, ওখানে আমরা ইনস্ট্রাকশন লিখছিলাম রিটার্ন ইনস্ট্রাকশন,
এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা আই রিটার্ন মানে হচ্ছে ইন্টারাপ্ট রিটার্ন, ঠিক আছে? এখন ইন্টারাপ্ট রিটার্ন, আই রিটার্ন আর রিটার্নের মধ্যে পার্থক্যগুলো কি কি আমরা বুঝি ওয়ান বাই ওয়ান। দেখেন, আমাদের এই প্রোগ্রামটা যখন লিখছিলাম, এলইডি হোক, 7 সেগমেন্ট হোক, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে হোক, আমরা যে ডিলে লুপটা তৈরি করছিলাম, এটা কি কোডের ভেতরে ছিল নাকি আলাদা কোনো কোড লিখছিলাম? মনে নাই না? আমরা যে প্রোগ্রাম লিখলাম এলইডি এর 7 সেগমেন্টের ডট ম্যাট্রিক্সের, একটা করে সেখানে ছিল আমরা ম্যাম। ডিলে লুপ তৈরি করছিলাম না? ম্যাম ভিতরে ছিল ম্যাম, হ্যাঁ। প্রোগ্রামের ভেতরেই ছিল ডিলে লুপটা। ডিলে সাবরুটিন যেটা বা ফাংশন, ডিলে ফাংশন যেটাকে আমরা বারবার কল করছি, এটা কিন্তু প্রোগ্রামের ভেতরেই ছিল। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে আমরা একটা প্রোগ্রাম রান করতেছি, সেখান থেকে জাম্প করতেছি অন্য একটা প্রোগ্রামে। মানে এখানে ব্রাঞ্চিংটা হচ্ছে ইন্টার সেগমেন্ট না, এখানে ব্রাঞ্চিংটা ছিল হচ্ছে ইন্ট্রা সেগমেন্ট। মানে ওই সেগমেন্টের ভেতরেই একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় জাম্প হচ্ছিল, যেহেতু কোডটা সেম। কিন্তু এখানে আমরা একটা প্রোগ্রাম থেকে আলাদা একটা প্রোগ্রামে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন তো টোটালি ডিফারেন্ট একটা প্রোগ্রাম, ঠিক আছে? এটা আপনার যখন ডিভাইস ইনস্টল করবেন তখনই এগুলা এক একটা ডিভাইসের জন্য এক এক রকম ইনস্টলেশন হবে। তো এটা ডিফারেন্ট একটা প্রোগ্রাম, একটা কোড সেগমেন্ট থেকে আরেকটা কোড সেগমেন্টে কিন্তু জাম্প করতেছে। তার মানে শুধুমাত্র সিএস যদি আপনি স্টোর করেন, সরি আইপি যদি স্টোর করেন, যেটা আমাদের এই ক্ষেত্রে করতেছিলাম আমরা, হ্যাঁ, শুধুমাত্র আইপি যদি আপনি স্টোর করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে সিএসও স্টোর করতে হবে, কারণ দুইটার কোড সেগমেন্ট আলাদা। এটা মেইন প্রোগ্রামের কোড সেগমেন্ট একরকম, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যেহেতু আলাদা একটা প্রোগ্রাম, ওইটার কোড সেগমেন্ট আরেক রকম। তো আমি যখন একটা ইন্ট্রা সেগমেন্ট ব্রাঞ্চে জাম্প করছি, যেমন এইটার ক্ষেত্রে, তখন কিন্তু আমার সিএস একটাই, তখন আমার সিএস স্টোর করার কোনো দরকার নাই, শুধু আইপি স্টোর করলেই হচ্ছিল। কিন্তু যখন আমি ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চে জাম্প করতেছি, দুটো ডিফারেন্ট প্রোগ্রাম, দুটো ডিফারেন্ট কোড সেগমেন্টের মধ্যে জাম্প করতেছি, তখন আমাকে অ্যাড্রেসে ফেরার জন্য এই সিএস এর ভ্যালুটাও স্টোর করা লাগবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? শুধু আইপি দিয়ে হবে না, কারণ দুটোর কোড সেগমেন্টই ডিফারেন্ট, তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে যদি আমি সিএস স্টোর না করি। দ্যাটস ওয়াই যখন সে মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে, তখন আইপি তো স্টোর করবেই, সিএসও স্টোর করবে, যেটা আমাদের ওই আগের কেসে হতো না। আগের কেসে যেহেতু এটা ইন্টার সেগমেন্ট ব্রাঞ্চ ছিল, শুধুমাত্র আইপিটা স্টোর করলেই চলতো, সিএস এর কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে? তাহলে সিএস এবং আইপি দুইটাই কোথায় যাবে পোলাপান? কোথায় যাবে? স্ট্যাকে যাবে, ঠিক আছে? এখন যে কোনো মেমোরিতে যখন ডেটা স্টোর হয়, সেটা হয় হচ্ছে লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, এই ফরম্যাটে, ঠিক আছে? এখন মনে করেন এটা আমার স্ট্যাক, স্ট্যাক পয়েন্টারটাকে আমরা এসপি দিয়ে রিপ্রেজেন্ট করি। স্ট্যাক পয়েন্টারটা মিন করে হচ্ছে স্ট্যাকের এই পর্যন্ত, মানে লাস্ট থেকে শুরু করে এই পর্যন্ত ফুল আছে, ঠিক আছে? এর আগের গুলা ফাঁকা আছে, এটাই কিন্তু স্ট্যাক টপ মিন করে। মন দিয়ে শুনেন, স্ট্যাক ভুলে গেছেন কিনা আমি জানি না, এসপি নামে একটা রেজিস্টার থাকে, এসপি মিন করে যে স্ট্যাকের শেষ থেকে শুরু করে এসপি পর্যন্ত ফুল, এর ওপরে যা আছে, এর আগে যা আছে সেগুলা ফাঁকা, এটাই হচ্ছে স্ট্যাক টপ মিন করে। এখন এটা যদি এসপি হয়, এসপি এর মনে করেন এটার হচ্ছে এসপি এর ভ্যালু হচ্ছে 2001, ধরে নিচ্ছি আমি জাস্ট, হ্যাঁ, এই অ্যাড্রেস 2001 অ্যাড্রেস, এটা হচ্ছে এসপি এর ভ্যালু। এর আগেরটা কি হবে? এসপি -1 মানে 2000, তাই না? এর আগেরটা হবে এসপি -2। এখানে আমার লিখাটা সমস্যা হচ্ছে, আপনারা বুঝে নিন, না বুঝলে বললেন যে ম্যাম লিখা বুঝতেছি না। এটা এসপি -2, এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা হচ্ছে এসপি -3, মানে এটা 2001 হলে এটা হচ্ছে আমাদের কি 2000, তার আগেরটা হচ্ছে 19FFF এরকম, ঠিক আছে? মানে একটা করে কমবে আর কি, একটা করে ডিক্রিমেন্ট হবে, এটা হচ্ছে এসপি -3, এভাবে করে যাবে। আর লাস্টেটা হচ্ছে, মানে এখানে আমার 4টা লাগবে, এই জন্য আমি লাস্টেটা বলছি, লাস্টেটা তো না, এটা হচ্ছে এসপি -4,
ঠিক আছে? ওকে, দেখেন এখন কি বলছি, এই যে সিএস এবং আইপি কোথায় স্টোর হবে? স্ট্যাকে। এখন সিএস এবং আইপির মধ্যে কোনটা লোয়ার এবং কোনটা হায়ার আপনারা বলতে পারবেন? লোয়ার বাইট তো লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, বারবার বলতেছি। কিন্তু সিএস এবং আইপির মধ্যে কোনটা লোয়ার কোনটা হায়ার আপনারা বলতে পারবেন আমাকে? লোয়ার বাইট সবসময় লোয়ার অ্যাড্রেসে যায়, হায়ার বাইট সবসময় হায়ার অ্যাড্রেসে যায়। সিএস এবং আইপি এর মধ্যে কোনটা লোয়ার কোনটা হায়ার? কারো কোনো মতামত থাকলে দিতে পারেন। হুম, কিছু বুঝতে পারছি না, কেউ কিছু বললো? ম্যাম সিএস কি হায়ার? সিএস কি হায়ার? সিএস হায়ার হওয়ার পিছনে যুক্তি কি? ম্যাম সেগমেন্ট মেবি সেজন্য ডেফিনেটলি সিএস হায়ার। হ্যাঁ, কেন সিএস হায়ার? দেখেন অবশ্যই যেটা বললো, সিএস যদি মনে করেন এরকম কিছু হয় 2000, ঠিক আছে, আর আইপি যদি হয় মনে করেন 1234, ধরে নিচ্ছি আমি। এখন আপনি এটাকে ইনক্রিমেন্ট করলেন, আইপি কে ইনক্রিমেন্ট করলেন মনে করেন 1, খেয়াল করেন কি বলছে, আইপি কে 1 ইনক্রিমেন্ট করলেন, বা মনে করেন আইপি কে 10 ইনক্রিমেন্ট করলেন, তাহলে এটার সাথে এই অ্যাড্রেসের সাথে 10 যোগ হবে, তাই না? টোটাল অ্যাড্রেসটা 10 বাড়বে। কিন্তু যদি সিএস কে 10 ইনক্রিমেন্ট করেন 2010, এটা হয়ে যাবে। এবং এর সাথে কি হবে? ফিজিক্যাল অ্যাড্রেস যখন বের করবেন এর সাথে 10 গুণন হবে, তার মানে 201000 প্লাস 1234, তার মানে কত বাড়বে বুঝতেছেন? 100 করে কিন্তু বেড়ে যাচ্ছে। আপনারা কি আমার কথা ধরতে পারছেন? যদি আপনি সিএস কে 10 জি ম্যাম। বাড়ান, ওটা কিন্তু যেহেতু 10 দিয়ে মাল্টিপ্লাই হয়ে ফিজিক্যাল অ্যাড্রেস বের হচ্ছে, এটা কিন্তু 100 করে বেড়ে যাচ্ছে। কিন্তু আইপি কে যদি আপনি 10 বাড়ান, ওটা কিন্তু 10টা অ্যাড্রেসই বাড়তেছে, তার মানে সিএস টা অবশ্যই বড় আইপি থেকে, ঠিক আছে? আমি যে লজিকে এই কথা বলি না কেন, তো এখানে যেহেতু সিএস টা বড়, সিএস মনে করেন ধরে নিচ্ছে আমাদের 2000 আছে, তাহলে ওই যে বললাম লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেস, হায়ার বাইট হায়ার অ্যাড্রেস, আমাকে বলেন এসপি -1 বড় না এসপি -4 বড়? ম্যাম SP -1। ডেফিনেটলি এসপি -1, তার মানে এটা বড় অ্যাড্রেস আর এসপি -4 ছোট, তার মানে এই দুইটা যেটা, এই দুইটাতে যাবে হচ্ছে সিএস। আসলে এই দুইটাতে সিএস যায় না, এর আগে ফ্ল্যাগ যায়, কিন্তু আমি বোঝানোর রেসপেক্টে বলতেছি, মানে হায়ার অ্যাড্রেসে হায়ার বাইট যাবে, লোয়ার অ্যাড্রেসে লোয়ার বাইট যাবে, ফ্ল্যাগের কনসেপ্টটাতে আমি পরে আসতেছি। এখানে যাবে হচ্ছে আইপি, ঠিক আছে, এখানে যাবে আইপি। এখন দেখেন আইপি এর মধ্যে, সিএস এর মধ্যে এটা ছিল 2000, হ্যাঁ, 2000 এর মধ্যে এই 00 কি লোয়ার বাইট না? লোয়ার বাইট লোয়ার অ্যাড্রেসে যাবে, তার মানে কোথায় যাবে? এসপি -2 তে যাবে, এখানে যাবে। আর এসপি -1 যেহেতু হায়ার, সেহেতু 20 এখানে যাবে। ঠিক তেমনি 1 2 3 4 এর মধ্যে এটা হচ্ছে লোয়ার, তাহলে 1 2 3 4 3 4 এখানে যাবে, যেহেতু 3 4 এসপি -4টা এসপি -3 থেকে ছোট, আর এখানে যাবে কি 1 2। ধরতে পারছেন জিনিসটা কি বলতে চাচ্ছি আমি? এই জিনিসটাকে ধরতে পারছেন? ক্লিয়ার সবার? জি ম্যাম। মানে সিএস এবং আইপির মধ্যে সিএস বড়, এটা তো আমরা বুঝতেই পারলাম। এবং সিএস যেহেতু বড়, এটা বড় অ্যাড্রেসে যাবে, আইপি যেহেতু ছোট, এটা ছোট অ্যাড্রেসে যাবে। এসপি -1 অবশ্যই এসপি -4 থেকে বড়, তো এই জন্য এসপি -1 এসপি -2 তে সিএস গেছে, তারপরে দুইটাতে আইপি গেছে, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে আবার যে লোয়ার বাইট হায়ার বাইট আছে, সেই হায়ার বাইট যাবে হায়ার অ্যাড্রেসে, লোয়ার বাইট যাবে লোয়ার অ্যাড্রেসে, এটাই কনসেপ্ট, আর এখানে প্যাচের কিছু নাই। এখন দেখেন আমি একটু সামারাইজ করার চেষ্টা করি, আমি এতক্ষণ যাবত কি বকবক করতেছি। প্রসেসর কোন একটা কাজ করতেছে, এই সময় কোন একটা ইন্টারাপ্ট পেল। ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন কেমন হতে পারে? আইএনটি এন ফর্মে হতে পারে।
এই n এর ভ্যালু 0 থেকে শুরু করে 255 পর্যন্ত হতে পারে। দ্যাট মিন্স প্রসেসর যে ইন্টারাপশন পাচ্ছে এই ইন্টারাপশন 256 রকম হতে পারে, যে কোনো একটা সে পেতে পারে। যখনই সে ইন্টারাপ্ট পেলো তখন যে ইন্টারাপ্ট পেলো সেই ইন্টারাপ্টের করেসপন্ডিং আইএসআর তাকে এক্সিকিউট করতে হবে। তো যখন সে আইএসআর এক্সিকিউশনে যাবে তখন আইপি রেজিস্টারে এবং সিএস রেজিস্টারে, খেয়াল করে নেন, সিএস এবং আইপি রেজিস্টারে এই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের সিএস মানে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস লোড করবে। লোড করার পরে যেহেতু লোড করতে হবে সেহেতু কি করতে হবে, আগের যে সিএস এবং আইপি এর ভ্যালু মেইন প্রোগ্রামের সেটাকে ফ্ল্যাগে রেখে আসতে হবে, তারপর লোড করতে হবে। দেন এই আইএসআর এক্সিকিউট হলে তাকে আই রিটার্ন ইনস্ট্রাকশনের সাথে যখন সে ব্যাক করবে দেন তাকে আবার স্ট্যাক থেকে ওই রিটার্ন অ্যাড্রেস, রিটার্ন সিএস এবং আইপি নিয়ে তাকে ব্যাক করতে হবে। এতটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে? এই অংশটুকু কি ক্লিয়ার হয়েছে কিনা? ম্যাম আরেকবার বলেন। আরেকবার বলতেছি, প্রসেসর কোন একটা কাজ করতেছে, এই টাইমে সে কোনো ডিভাইস থেকে একটা ইন্টারাপশন পেলো। ঠিক আছে, ইন্টারাপশন কি ধরনের হয় এটা কিন্তু আমরা গতদিন দেখছিলাম, যে ধরেন কোনো ডিভাইস তাকে ডেটা পাঠাবে তখন সে ইন্টারাপ্ট করতে পারে। গতদিন দেখছিলাম না, ওই যে রিড অপারেশন রাইট অপারেশনের সময় কি করে, ইন্টারাপ্ট করে কিন্তু। তো কোন ডিভাইস থেকে সে ইন্টারাপশন পেলো, এখন এই ইন্টারাপ্ট 256 রকমের যে কোনো এক রকম হতে পারে। এই 256 রকমের ইন্টারাপ্টের জন্য আলাদা আইএসআর আছে, প্রত্যেকটার জন্য আলাদা আইএসআর আছে। ঠিক আছে, এখন যে ধরনের ইন্টারাপশন সে পাবে সেই আইএসআরটা সে এক্সিকিউট করবে। তাহলে সেই আইএসআর এ যেতে হলে তাকে সেই আইএসআর এর কোড সেগমেন্ট লাগবে, মানে সিএস এর ভ্যালু লাগবে, সেগমেন্ট অ্যাড্রেস লাগবে এবং অফসেট অ্যাড্রেস লাগবে। তো নতুন যে সিএস এবং অফসেট অ্যাড্রেস সে লোড করবে তার আগে তাকে নিজের যে প্রোগ্রামটা সে এক্সিকিউশন করতেছিল সেই প্রোগ্রামের সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস স্ট্যাকে রেখে আসতে হবে। যদি স্ট্যাকে না রেখে আসে তাহলে তো নতুনটা লোড করলে আগেরটা হারায় যাবে, তখন সে ফিরবে কিভাবে? আইএসআর এক্সিকিউশনের পর তো তাকে ফিরতে হবে যেখান থেকে শুরু করছিল সেখানে, তাই না? তো ওইটার জন্য সে স্ট্যাকে রেখে আসবে, রেখে এসে নতুন সিএস এবং আইপি লোড করে ওই আইএসআর যাবে। আইএসআর যেয়ে তারপরে সে কি করবে, ওই আইএসআরটা এক্সিকিউট করে আই রিটার্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে আবার মেইন প্রোগ্রামে ব্যাক করবে। কিভাবে? স্ট্যাক থেকে নিজের সিএস এবং আইপি এর ভ্যালুটা নিয়ে আসবে, নিয়ে এসে মেইন প্রোগ্রামে যেখান থেকে যে ইনস্ট্রাকশন থেকে গেছিল তার পরবর্তী ইনস্ট্রাকশনে সে ব্যাক করবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ম্যাম। ওকে, এখন দেখেন, এই যে আমি বারবার বলতেছি যে 256 রকম আইএসআর আছে না, যখন যে ইন্টারাপশন পাবে সেই আইএসআরটা এক্সিকিউশন হবে। এখন যখন যে আইএসআর পাবে, যখন যে ইন্টারাপশন পাবে সেই আইএসআর এক্সিকিউট হবে, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইএসআর আছে। এই আইএসআর গুলো মন দিয়ে শুনেন কি বলতেছি, খুব গুরুত্বপূর্ণ কথা। এই আইএসআর গুলো কোথায় থাকে বা এই প্রোগ্রাম গুলো কোথায় থাকে? মেমোরিতেই থাকে, বুঝেন? এটা কিন্তু মেইন মেমোরি যেটা আমরা পড়তেছিলাম 8086, ওই মেমোরিতেই দেয়া থাকবে, মেমোরিতেই দেয়া থাকবে, কিন্তু ডিস্ট্রিবিউটেড অবস্থায়, স্ক্যাটার্ড অবস্থায়, এক একটা হয়তো এক এক জায়গায় থাকতে পারে। কারণ এটা প্রোগ্রামার যখন ডিজাইন করবে এক একটা আইএসআর সে মানে তার মতো করে তৈরি করবে, তো এটা কিন্তু স্ক্যাটার্ড অবস্থায় থাকে। এখন এই যে আইএসআর গুলো, আইএসআর এ যখন এক্সিকিউশন করতে যাচ্ছে তখন কিন্তু ওই আইএসআর এর অ্যাড্রেস লাগবে, যেটা আমি বারবার বলতেছি যে আইএসআর এর অ্যাড্রেসটা সিএস এবং আইপি তে লোড করতে হবে তাকে। কিন্তু এই অ্যাড্রেসটা সে পাবে কোথা থেকে? অ্যাড্রেসটা তো তার পাওয়া লাগবে, যে আমি ধরেন ইন্টারাপ্ট 0 আসলো, হ্যাঁ 0 নাম্বার ইন্টারাপ্ট যেটা সেটা আসলো, বা 1 নাম্বার ইন্টারাপ্ট যেটা সেটা আসলো, তাহলে ওইটার করেসপন্ডিং আইএসআর এক্সিকিউট করবে। কিন্তু ওই আইএসআর সিএস এবং আইপি এর ভ্যালু তাকে লোড করতে হবে, তাই না? সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস সিএস এবং আইপি রেজিস্টারে লোড করতে হবে। কিন্তু সেটা পাবে কোথা থেকে? পাবে হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। কোথা থেকে পাবে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কি? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা হচ্ছে মেমোরির একটা অংশ, মেমোরির প্রথম 1 কিলোবাইট। কি বলতেছি মন দিয়ে শুনেন, ওই যে মেইন মেমোরির কথা বললাম না, যেখানে আইএসআর গুলো থাকে স্ক্যাটার্ড অবস্থায়, মেমোরিতে তো অনেক কিছুই থাকবে, তাই না? 1 মেগাবাইটের মেমোরি অনেক কিছুই থাকবে, তো এর মধ্যে আইএসআর গুলোও থাকে।
এবং এই আইএসআর গুলোর অ্যাড্রেস থাকে হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে আইএসআর থাকে না, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে থাকে আইএসআর এর অ্যাড্রেস। তার মানে এটা একটা টু ওয়ে প্রসেস। যদি প্রসেসর কোনো ইন্টারাপশন পায়, কোনো ইন্টারাপ্টের সম্মুখীন হয়, তখন সে প্রথমে কি করবে, নিজের সিএস এবং আইপি স্ট্যাকে রেখে সে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যাবে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যে সে যে ধরনের ইন্টারাপ্ট পাইছে ওই ইন্টারাপ্টের সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে কালেক্ট করে দেন ওইটা সিএস এবং আইপি রেজিস্টারে লোড করবে। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাচ্ছি আমি? জি ম্যাম। আইএসআর এ যাবে, তার জন্য আইএসআর এর সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস লাগবে। এখন সেই সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসটা পাবে হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। ঠিক আছে, এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কি, মেইন মেমোরি যে আছে প্রসেসরের তার প্রথম 1 কিলোবাইট, মেইন মেমোরির প্রথম 1 কিলোবাইট। 1 কিলোবাইটে কেন এই জিনিসটা বুঝে আসেন। দেখেন আমি বলছি না যে 8086 এ ইন্টারাপ্ট হতে পারে 256 ধরনের, এটা কিন্তু বলছি তাই না? তাহলে 256 ধরনের ইন্টারাপ্ট যদি হয়, আমি একটা সিঙ্গেল ইন্টারাপ্টের কথা চিন্তা করি, দুইটা 56 ধরনের ইন্টারাপ্ট হলে 256 ডিফারেন্ট আইএসআর আছে। যদি 256টা ইন্টারাপ্ট থাকে তাহলে 256টা ডিফারেন্ট ইন্টারাপ্ট সার্ভিস রুটিনও থাকবে, রাইট? আচ্ছা, এখন একটা সিঙ্গেল আইএসআর এর কথা চিন্তা করেন, সিঙ্গেল একটা আইএসআর, ওয়ান আইএসআর, হ্যাঁ একটা আইএসআর, একটা আইএসআর এর কথা যদি চিন্তা করেন, তাহলে এখানে এটার জন্য আপনাকে সেগমেন্ট অ্যাড্রেস লাগবে, এটার সেগমেন্ট অ্যাড্রেস স্টোর করা লাগবে, অফসেট অ্যাড্রেস স্টোর করা লাগবে, তাই না? মানে এটার সিএস এর ভ্যালু লাগবে, আইপি এর ভ্যালু লাগবে, তারপরেই না আপনি লোড করবেন সিএস এবং আইপি তে সেগমেন্ট অ্যাড্রেস অফসেট অ্যাড্রেস পেলে। তাহলে টোটাল কত বাইট লাগবে বলেন তো একটা সিঙ্গেল আইএসআর এর জন্য, বলতে পারবেন? 8 ভালো করে ভেবে বলেন, বাইটের কথা বলছি। সিএস সেগমেন্ট অ্যাড্রেস কত বিটের? 16 বিট। 16 বিট। অফসেট অ্যাড্রেস কত বিটের? 16 বিট। আচ্ছা, এটা 16 বিট, এটা 16 বিট, এটা তো কারো কোনো সন্দেহ নেই। তার মানে একটা সিঙ্গেল আইএসআর এর কথা যদি চিন্তা করি, এটার সেগমেন্ট অ্যাড্রেস 16 বিটের, অফসেট অ্যাড্রেস 16 বিটের, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন 16 বিট মানে কয় বাইট পোলাপান? 128। 2 বাইট। 16 বিট মানে 2 বাইট। বাইট, 2 বাইট। তার মানে টোটাল 4। ওভারঅল কতগুলো বাইট লাগতেছে? 4 বাইট। 4 × 2 256, তাহলে হচ্ছে 1024। 4 ইন্টু 256, তার মানে 1024 বাইট। ঠিক আছে, এই জন্য কিন্তু এটা 1 কিলোবাইট হচ্ছে। আপনারা কি ধরতে পারছেন ঘটনা, নাকি আরেকবার বলবো আমি? সবাই বুঝতে পারছেন? মেমোরির প্রত্যেকটা লোকেশন পোলাপান খেয়াল কইরেন, মেমোরির প্রত্যেকটা লোকেশন ম্যাক্সিমাম কত বিট করে স্টোর করতে পারে? যে ধরনের মেমোরি হোক না কেন কত বিট করে স্টোর করতে পারে? পোলাপান মেমোরির প্রত্যেকটা লোকেশন কত বিট করে স্টোর করতে পারে? 16 বিট। এই যে 8 বলতেছি বিট। 8 বিট করে। বাবা 8 বিট যদি না হইতো, যে এখানে এতক্ষণ বুঝাইলাম না সিএস এর জন্য 2টা লাগলো, আইপির জন্য 2টা লাগলো, যদি 8 বিট হইতো তাহলে তো আমরা টোটাল 2000ই এখানে একটা অ্যাড্রেসে দিয়ে দিতাম, তাই দিতাম না? এখানে 20 দিছি, এখানে 00 দিছি কেন? কারণ মেমোরি লোকেশন 8 বিট করে স্টোর করে। তাহলে যদি আমার কাছে, খেয়াল কইরেন, যদি আমার সিএস 16 বিটের হয়, খেয়াল কইরেন, যদি সিএস 16 বিটের হয় এটার জন্য 2টা মেমোরি লোকেশন লাগবে, 8 বিটের জন্য 2টা মেমোরি লোকেশন লাগবে, তাই না? এটার জন্য 2, এটার জন্য 2, তাহলে টোটাল 4টা মেমোরি লোকেশন। 4টা মেমোরি লোকেশন মানেই 4 বাইট, কারণ প্রত্যেকটা মেমোরি লোকেশন 1 বাইট করে স্টোর করে, 8 বিট করে স্টোর করে। তো দ্যাটস ওয়াই 256টার জন্য আপনার লাগবে হচ্ছে 256 ইনটু 4 বাইট, মানে 1024 বাইট, which is equivalent to 1 কিলোবাইট। ঠিক আছে,
তো এই মেমোরির প্রথম 1 কিলোবাইট কি করবে, এই আইএসআর গুলোর অ্যাড্রেস স্টোর করবে। তাহলে এখন কেউ একজন সামারাইজ করেন আমি এতক্ষণ কি বলছি। কে সামারাইজ করবে? জুবায়ের বলেন। জি ম্যাম। বলেন কি বুঝলেন। ম্যাম স্পেসিফিক প্রশ্ন করলে বলতে পারবো একটু, কিন্তু ফুল সামারি করতে পারবো না। কে সামারি করতে পারবে? কেউ আছে যে সামারি করতে পারবে? ম্যাম বলবো, বলেন। কোনো একটা ইন্টারাপ্ট কল হলে সেটা ম্যাম ফার্স্ট হচ্ছে আমাদের যে 256টা আইএসআর আছে সেটা হচ্ছে মেমোরির ফার্স্ট লোকেশনে, হ্যাঁ সেখানে যাবে। তো সেখানে যাওয়ার পর আমাদের তো ম্যাম কন্ট্রোল কোড সেগমেন্ট হচ্ছে ইন্টারেকশন সিএস আর আইপি দরকার। তো সেখানে ম্যাম আমাদের হচ্ছে ফার্স্ট যে মেমোরির 1 কেবি যেটা, হ্যাঁ সেখানে হচ্ছে ম্যাম হচ্ছে আইএসআর এর লোকেশন গুলো, মানে আইএসআর এর সিএস আর আইপি লোকেশন গুলো থাকে, তো সেখান থেকে নেবে। তো একটা সিএস হচ্ছে 16 বিট এবং হচ্ছে আইপি হচ্ছে 16 বিট, তো টোটাল হচ্ছে 16 হচ্ছে ম্যাম আমাদের হচ্ছে 32 বিট, আর যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে 4 বাইট। তো আলটিমেটলি যেহেতু আমাদের 256টা আইএসআর, সেজন্য এদের জন্য 1 কেবি মেমোরির দরকার না। সেটা মেমোরির কি শুরুর দিকের 1 কেবি, ফার্স্ট 1 কেবি। একদম শুরুর দিকের 1 কেবি। তার মানে এতক্ষণ যা পড়লাম খেয়াল করেন, আমি জাস্ট 2 মিনিটে সামারাইজ করতেছি। কোন একটা প্রসেসর নিজস্ব কোন একটা কাজ করতেছিল, ইন্টারাপশন পেলো। যখনই ইন্টারাপশন পাবে তখন সে কি করবে, নতুন একটা আইএসআর প্রোগ্রাম তাকে এক্সিকিউট করতে হবে। এখন এই আইএসআর প্রোগ্রাম যে এক্সিকিউট করবে তার জন্য এই আইএসআর প্রোগ্রামের সিএস এবং আইপির ভ্যালু, মানে সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেস, তাকে সিএস রেজিস্টার এবং আইপি রেজিস্টারে লোড করতে হবে। এই লোড করার আগে সে মেইন প্রোগ্রামের সিএস এবং আইপি কে স্ট্যাকে রেখে আসবে যাতে সে ফিরতে পারে, রিটার্ন অ্যাড্রেসে ফিরতে পারে। রেখে আসলো, রেখে নতুন সিএস এবং আইপি লোড করবে। এই নতুন যে সিএস এবং আইপি লোড করবে কোথা থেকে করবে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যাবে সে। সেই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে ওই আইএসআর এর করেসপন্ডিং সিএস এবং আইপি এর ভ্যালু নিয়ে, মানে সেগমেন্ট এবং অফসেটের ভ্যালু নিয়ে সিএস এবং আইপি রেজিস্টারে স্টোর করে দেন সে ওই আইএসআরটাকে এক্সিকিউট করে রিটার্ন ইনস্ট্রাকশনের মাধ্যমে মেইন প্রোগ্রামে রিটার্ন করবে। তার আগে অবশ্যই পপ আউট করে নিয়ে আসবে তার ওই রিটার্ন অ্যাড্রেসটা কোথা থেকে, স্ট্যাক থেকে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন দেখেন এখানে আরেকটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগ নিয়ে কথা বলিনি এখনো। হ্যাঁ, যখন এই যে জাম্প করবে না, আমি বারবার বলতেছি সিএস এবং আইপি এর ভ্যালুটাকে সে স্ট্যাকে পুশ করে যাবে, শুধু সিএস এবং আইপি এর ভ্যালুকে স্ট্যাকে পুশ করে না, সেই সাথে সে ফ্ল্যাগের ভ্যালুগুলোকেও স্ট্যাকে পুশ করে। কেন? যখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে কোনো প্রোগ্রাম কন্ট্রোল যায়, কোনো ইন্টারাপ্ট যখন পেলো, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে প্রসেসরকে ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা রান করতে হবে। এখন এই যে রান করবে, রান করার আগে সে কি করে নেয়, আইএফ এবং টিএফ, খেয়াল করেন আইএফ যেটা এবং টিএফ, এই দুটোকে সে 0 করে নিবে, ক্লিয়ার করে নিবে। এখন তাকে যে ক্লিয়ার করতে হবে বুঝেন, সে যখন জাম্প করার আগে এটাকে ক্লিয়ার করবে, তাহলে আগের আইএফ টিএফ এর যে স্ট্যাটাস, মেইন প্রোগ্রামের টিএফ আইএফ এর যে স্ট্যাটাস, এটা হারাই যাবে না? এটা হারাই যাবে। ওইখানে তো যে কোনো স্ট্যাটাস থাকতে পারে, টিএফ এর স্ট্যাটাসও যে কোনো রকম হইতে পারে, আইএফ এর স্ট্যাটাসও যে কোনো রকম হইতে পারে। এবং সে যখন আইএসআর এ জাম্প করবে, এই দুটাকে যে শুধু ক্লিয়ার করে নেয় তাহলে আগের ওটা কিন্তু হারায় যাবে। সো সে কি করবে, ফ্ল্যাগ রেজিস্টারের যে স্ট্যাটাস আছে সেই ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাসটাকেও সে স্ট্যাকে পুশ করে আসে। তার মানে তিনটা জিনিসকে স্ট্যাকে পুশ করে, মেইন প্রোগ্রামের ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাস, মেইন প্রোগ্রামের সেগমেন্ট অ্যাড্রেস যেটাকে আমরা সিএস বলতেছিলাম, মেইন প্রোগ্রামের অফসেট অ্যাড্রেস, এই তিনটাকে সে স্ট্যাকে পুশ করে আসবে। এরপরে সে টিএফ এবং আইএফ 0 করে দিবে।
কেন করে দিবে আমি আসতেছি। টিএফ এবং আইএফ 0 করবে এবং সিএস এবং আইপি, নতুন সিএস এবং আইপি ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে লোড করে আইএসআর এক্সিকিউট করে তারপরে আবার স্ট্যাক থেকে রিটার্ন অ্যাড্রেস নিয়ে ব্যাক করবে। এখন আসতেছি এগুলাকে 0 কেন করবে, আইএসআর এর সময় এগুলাকে কেন 0 করবে। প্রসেসর অ্যাট এ টাইম দুইটা ইন্টারাপ্ট এক্সিকিউশন করতে চায় না, ঠিক আছে? চায় না বলতেছি কারণ কখনো করা লাগে না এরকম না বিষয়টা। আমরা যে এই যে আইএফ 0 করে দিচ্ছি তার মানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ আমরা 0 করে দিচ্ছি। ইন্টারাপ্ট ফ্ল্যাগ 0 করার অর্থ হচ্ছে এই সময় আর কোনো ইন্টারাপ্ট সে গ্রহণ করবে না। ইন্টারাপ্টকে আমি ডিসেবল করে দিচ্ছি, কিন্তু ইন্টারাপ্ট ফ্ল্যাগকে 0 করা মানে হচ্ছে শুধুমাত্র হার্ডওয়্যার ফ্ল্যাগকে ডিসেবল করা, মানে হার্ডওয়্যার ইন্টারাপ্টকে ডিসেবল করা। সফটওয়্যার ইন্টারাপ্ট কিন্তু আইএফ দিয়ে ডিসেবল হয় না, ঠিক আছে? তো আইএফ কে 0 করার অর্থ হচ্ছে যেহেতু সে একটা আইএসআর এ জাম্প করতেছে, অন্য ডিভাইস যেন এই মুহূর্তে রিকোয়েস্ট পাঠাতে না পারে সেই জিনিসটা মেক শিওর করা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, ছোট্ট একটা জিনিস, ইন ডিটেলস আবার বলবো, সমস্যা নাই। 8086 এর দুইটা ইন্টারাপ্ট পিন থাকে, মন দিয়ে শুনেন কি বলতেছি। 8086 এর দুইটা ইন্টারাপ্ট পিন থাকে, দুইটা হার্ডওয়্যার পিন থাকে হার্ডওয়্যার ইন্টারাপ্টের জন্য। একটা হচ্ছে এনএমআই, এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, এটার ফুল ফর্ম। আরেকটা হচ্ছে আইএনটিআর। ট্রেস ফ্ল্যাগ 0 করা মানে হচ্ছে, ট্রেস ফ্ল্যাগ 0 করা মানে হচ্ছে এই এনএমআই কে 0, সরি আইএনটিআর কে 0 করে দেওয়া। এনএমআইটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট, এটাকে কখনোই ডিসেবল করা যাবে না। বুঝছেন জিনিসটা? ইন্টারাপ্ট দুই ধরনের হতে পারে, হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে। হার্ডওয়্যার ইন্টারাপ্ট দুই ধরনের হয়। হার্ডওয়্যারের জন্য দুইটা পিন আছে ইন্টারাপ্টের। 8086 এর পিন ডায়াগ্রামটা দেখেন, দুইটা পিন আছে ইন্টারাপশনের জন্য, এনএমআই আর হচ্ছে আইএনটিআর। এনএমআই যদি কোনো ডিভাইস কানেক্ট করা হয় সেটা থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে, ইটস এ হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট, এটাকে প্রসেসর ডিসেবল করতে পারবে না, ডিজাইন করা হয়েছে এভাবে। কিন্তু আইএনটিআর যদি কোনো রিকোয়েস্ট আসে এটাকে ডিসেবল করা যেতে পারে। এই ইন্টারাপ্ট ফ্ল্যাগ যদি 0 করে দেওয়া হয় তাহলে ওই মোমেন্টে যতক্ষণ পর্যন্ত এইটা চলবে, মানে এই অ্যাসেটটা অ্যাক্টিভেট থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা আগের ইন্টারাপ্ট মানে ইন্টারাপ্ট 1 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইএনটিআর পিনে আর কোনো রিকোয়েস্ট আসবে না, ঠিক আছে? আচ্ছা, আর ট্রেস ফ্ল্যাগটাকে 0 করার কারণ হচ্ছে, মনে করেন আমি যে মেইন প্রোগ্রামটা রান করতেছি, প্রসেসরের কোনো একটা কাজ হচ্ছে, এটা সিঙ্গেল স্টেপ আকারে হচ্ছে। সবসময় জরুরি না যেটা সিঙ্গেল স্টেপ আকারে হবে, কিন্তু কোনো সময় তো হতেও পারে, ঠিক আছে? এখন সিঙ্গেল স্টেপ আকারে হবে বলে কি আমাকে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনও সিঙ্গেল স্টেপে রান করতে হবে? এর তো কোনো প্রয়োজন, এটা তো সিস্টেম প্রোগ্রাম, ঠিক আছে? এর তো সিস্টেমের সাথে যে প্রোগ্রামগুলো সেগুলোর একটা অংশ হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সিস্টেমের একটা প্রোগ্রাম। তো এটাকে তো আসলে সিঙ্গেল স্টেপে রান করার কোনো প্রয়োজন নেই। তো ওইটা যেন আইএসআর যেন সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন না হয় সেজন্য এটাকে 0 করে দেওয়া হয়। পরবর্তীতে সে যখন ব্যাক করবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউশন করে যখন সে ব্যাক করবে, তখন ওই সিএস এবং আইপি এর ভ্যালু নিয়ে আসবে না ফ্ল্যাগ থেকে, সেই সাথে আগের ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালু সেটা নিয়েই সে ব্যাক করবে, যাতে মেইন প্রোগ্রাম যে স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাস থেকে শুরু হতে পারে। বুঝতে পারছেন জিনিসটা? বলা পান? বোঝা গেছে কিছু, না সব মাথার উপর দিয়ে যাচ্ছে? কিছু বোঝা গেলে তাও বলেন, না বোঝা গেলে তাও বলেন যে ম্যাম আরেকবার ফ্ল্যাগের বিষয়টা। জি ম্যাম, ওই যে আইএফ এবং হচ্ছে টিএফ যখন আমরা 0 করে দিই তখন আইএনটিআর এর এই বিষয়ে। হ্যাঁ, দেখেন মেইন প্রোগ্রাম তো আসলে যেভাবে রান হচ্ছিল আগে, তাই না? সেভাবেই রান হওয়া উচিত না? মেইন প্রোগ্রামে কি আমরা কোনো সমস্যা ক্রিয়েট করতে চাই? চাই না তো, তাই না? সিস্টেমে যে মেইন প্রোগ্রামটা চলতেছিল জি ম্যাম। ইন্টারাপ্ট, সেটা তো আমি কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না। তো সেটাই ট্রেস ফ্ল্যাগ যেরকম আসতে থাকবে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ যেরকম আসতে থাকবে, সেটা তো আমার কনসার্ন না, আমি তো ওটাকে চেঞ্জ করবো না। আমার কথা হচ্ছে যদি আমরা ফ্ল্যাগকে এটা ক্লিয়ার না করি, খেয়াল করে দেখেন, যখন আইএসআর এ যাবে তখন যদি টিএফ আর আইএফ যদি আমরা ক্লিয়ার না করি তাহলে কি হবে? যদি আইএফ ক্লিয়ার না করি তাহলে আইএফ 1 যদি থাকে, 0 থাকলে সমস্যা নাই, কিন্তু যদি 1 থাকে তাইলে
ওই টাইমে যে আরেকটা ইন্টারাপ্ট আসতে পারে না, ধরেন এটা সে এক্সিকিউশন করতেছে, এর মাঝামাঝি সময় আরেকটা ইন্টারাপ্ট আসলো, তখন এটা এক্সিকিউশন না করে তো এখানে চলে যাবে। বুঝেননি ঘটনা? তো সেটা যেন না আসে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট যেন না আসে, এই জন্য আইএনটিআর পিনটাকে ডিসেবল করে দেওয়া হয় এই আইএফএ 0 দিয়ে, যাতে অন্য কোনো ডিভাইস থেকে রিকোয়েস্ট না আসে। ইন্টারাপ্ট রিকোয়েস্টটা যেন আর কোনো ডিভাইস না পাঠাতে পারে। বুঝতে পারলেন? আর ট্রেস ফ্ল্যাগ 0 হয় কেন? ট্রেস ফ্ল্যাগ 0 করার কারণ হচ্ছে মেইন প্রোগ্রামটা সিঙ্গেল স্টেপেও অপারেট হতে পারে, মেইন প্রোগ্রামটা টোটালি একসাথেও এক্সিকিউশন হতে পারে। এখন যেটাই হোক না কেন, আমরা কি চাইবো যে আইএসআর সিঙ্গেল স্টেপে এক্সিকিউশন হোক? আইএসআর তো সিঙ্গেল স্টেপে এক্সিকিউশন হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা সিস্টেমের প্রোগ্রাম। ঠিক আছে, এটা অলরেডি, এটা যখন ওই যে ডিভাইস ইনস্টল হয়েছে ওইটার সাথে এটা ইনস্টলেশন হয়েছে, এটাকে তো আমার সিঙ্গেল স্টেপ করে করে ডিবাগ করে দেখার কোনো দরকার নেই। তো এই জন্য এটাকে TF0 করে দেওয়া হয়। আমি বারবার বলতেছি TF-IF0 হয় মানে এই না যে আগে থেকে মেইন প্রোগ্রামে TF-IF1 ছিল, দ্যাট ডাজন্ট মিন। ঠিক আছে, মানে যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে যাই থাকুক না কেন, জাস্ট টু মেক শিওর যে কোনো ইন্টারাপ্ট যেন না আসে এবং এটা যেন সিঙ্গেল স্টেপে রান না করে, এই জন্য TF এবং IF 0 করে দেওয়া হয়। বিষয়টা বুঝতে পারছেন? এখন যদি মনে করেন TF এ আগে থেকেই 0 আছে, IF এ 1 আছে, তাইলে কি হবে? আমি যদি এটাকে ক্লিয়ার না করি, ওই টাইমে কিন্তু অন্য একটা ডিভাইস আইএনটিআর পিন দিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারে। কারণ আপনারা একটু পর দেখবেন, আপনাদের হয়তো এটা মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে যে ম্যাম আইএনটিআর দিয়ে তো একটা ডিভাইস রিকোয়েস্ট পাঠালোই, তাহলে আরেকটা ডিভাইস আবার কিভাবে রিকোয়েস্ট পাঠাতে পারে, তাই না? এই কোশ্চেন কি কারো মাথায় আসছে? আইএনটিআর পিনের সাথে কিন্তু একসাথে অনেক ডিভাইস কানেক্টেড থাকতে পারে এবং তার জন্য আইসিইউ আছে আলাদা। এই জন্যই আমি বারবার বলতেছি যে এই যে ইন্টারাপশনটা আসলো না, এটা তো আইএনটিআর পিন থেকে আসছে। তাহলে আমাদের মাথায় আসতে পারে ঠিক আছে, একটা ইন্টারাপ্ট একটা ডিভাইস থেকে আসলো, ওর মাঝখান থেকে আবার আরেকটা কিভাবে আসবে? অন্য ডিভাইস কিন্তু রিকোয়েস্ট পাঠাতেই পারে, কারণ আইএনটিআর পিনের সাথে অনেক ডিভাইস কানেক্টেড থাকতে পারে এবং এটার জন্য আলাদা আইসি আছে, সেটাকে আমরা বলি 8259। আমি 8259 এর ব্যাকগ্রাউন্ড পড়াচ্ছি এখন। বুঝতে পারলেন? ক্লিয়ার কি হয়েছে নাকি কিছু ক্লিয়ার হয় নাই? মোটামুটি হয়েছে। এইখান থেকে প্রশ্ন কি টাইপ আসতে পারে, মানে এখান কি থেকে ধরনের আসতে পারে? জি ম্যাম। হ্যাঁ, কোশ্চেন হতে পারে যেমন মনে করেন যে প্রসেসরে যদি কোনো ইন্টারাপ্ট আসে, তখন প্রসেসর সেটার সাথে রেসপন্স করে কিভাবে? তাহলে রেসপন্স করে কিভাবে? এই যে আমি এতক্ষণ যা বললাম যে সে স্ট্যাকে ভ্যালুগুলো রেখে আসে, তারপর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যায়, সেখানে ওটাকে এক্সিকিউশন করে, আবার স্ট্যাক থেকে নিয়ে আসে, দেন আবার মেইন প্রোগ্রামে ব্যাক করে। এগুলো লিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। এটা দেখতে পাচ্ছেন? এটা দেখে আজকে শেষ করে দিব, আর আমি প্যারা দিব না আজকে। দেখেন, বলছিলাম না 256টা ইন্টারাপ্ট আছে 8086 এর জন্য। 256টা ইন্টারাপ্টের জন্য 256টা ডিফারেন্ট আইএসআর থাকতে পারে। এতক্ষণ হলে বকবক করে আসতেছি। এখন এই যে 256টা আইএসআর, এর মধ্যে প্রথম 5টা খেয়াল করে নি যে এখানে আমি লিখছি 0 to 4। ইন্টারাপ্ট নাম্বার হতে পারে 0 থেকে 255 পর্যন্ত, আইএনটি 0 থেকে আইএনটি 255 পর্যন্ত ডিফারেন্ট 256টা ইনস্ট্রাকশন হতে পারে, মানে 256টা ইন্টারাপ্ট হতে পারে। তো এর মধ্যে 0 থেকে 4 এই 5টা হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট। এই 5টা হচ্ছে ডেডিকেটেড ইন্টারাপ্ট। এই 5টার আলাদা কাজ আছে, স্পেসিফিক কাজ আছে, ওই কাজগুলোর বাইরে সে অন্য কোনো কাজ করবে না। 5 থেকে 31 এগুলো হচ্ছে রিজার্ভড ফর ফিউচার সিস্টেম ইউজ। হ্যাঁ, মানে 8086 এর তো আরো পরে অনেক ভার্সন আছে। 80286 আসছে, 386 আসছে, 486 আসছে, 586 আসছে, পেন্টিয়াম আসছে। তো এই যে ফার্দার যে প্রসেসর গুলো আসছে, এগুলোর জন্য, হ্যাঁ, এগুলোর ইউজের জন্য এই 5 থেকে 31 নাম্বার রিজার্ভ করা ছিল। এগুলো ইউজারের জন্য ডেডিকেটেড করা হয় নাই।
বুঝতে পারলেন? ইন্টেল যখন এটাকে ডিজাইন করছে 0 থেকে 4 পর্যন্ত ডেডিকেটেড ইন্টারাপ্ট করছে। এই 0 থেকে 4 আমি ডিটেইলসে পড়াবো যে 5টা কি। আর 5 থেকে 31 পর্যন্ত হচ্ছে ফার্দার সিস্টেমের ইউজের জন্য। পরবর্তীতে 8086 এর পরবর্তী যে প্রসেসরগুলো আসছে x86 মানে হচ্ছে আর্কিটেকচারের, সেই আর্কিটেকচার গুলোর জন্য এগুলো রিজার্ভ করে রাখা হয়েছে এবং পরবর্তীতে এগুলো ইউজও হয়েছে ওইসব প্রসেসরে। আর 32 থেকে 255 পর্যন্ত যেগুলা, এগুলো হচ্ছে ইউজারের জন্য। ইউজারের জন্য বলতে আমরা কি কানেক্ট করি, ধর আমি একটা কিবোর্ড কানেক্ট করলাম, একটা প্রিন্টার কানেক্ট করলাম, একটা মাউস কানেক্ট করলাম, এগুলোর জন্য যে আমাদের ইন্টারাপ্ট হবে, এগুলোর জন্য যে আলাদা আলাদা আইএসআর আমাকে ইনস্টল করতে হবে, এই সিস্টেমের ইউজারের ইউজের জন্য এই 32 থেকে 255 নাম্বার পর্যন্ত রিজার্ভ করা। বুঝতে পারলেন? ক্লিয়ার হয়েছে বিষয়টা? একটা জিনিসই শুধু এখান থেকে বলিনি, সেটা হচ্ছে এই 0 থেকে 4 পর্যন্ত এই ডেডিকেটেড ইন্টারাপ্ট গুলো কি এটা জানতে হবে। আর মোটামুটি সবকিছু এখান থেকে বলা হয়েছে। এতটুকু যা পড়াইছি বোঝা গেছে? জি ম্যাম। আল্লাহ জানে। আচ্ছা, আপনারা কি কিছু শোনেন ক্লাসে? বলেন তো, দুই একজন ছাড়া। আমি কি আরেকটু পড়াবো? আপনারা যদি নিতে পারেন আমি আরেকটু পড়াবো। এখন আপনারা বলেন, আপনারা মতামত দেন। না ম্যাম, আজকে থাকুক এই পর্যন্ত। আজকে থাকে। আচ্ছা, তাহলে কালকে আমাদের একটা ক্লাস আছে না এ সেকশনের সাথে, আর বি সেকশনের সাথে কোন দিন ক্লাস আমাদের? ম্যাম মঙ্গলবারে আছে। মঙ্গলবার। আচ্ছা, একটা সিটি দিছিলাম মনে হয় বুধবারে না, কুইজ 4 যেটা ম্যাম 3 তারিখে। ম্যাম 3 তারিখে। বুধবার না? ওটা বুধবার ছিল না, মানে কি বার ছিল? জি ম্যাম, বুধবার 3 তারিখ হয়। ওটা কি ক্লাস টাইমের বাইরে অন্য কখনো নেওয়া যায়? বিলাল জুবায়ের, নেওয়া যায় ক্লাস টাইমের বাইরে অন্য কোথাও? তাহলে একটু ভালো মতো পড়াইতে পারতাম। ম্যাম সিআর এর সঙ্গে কথা বলে সবার সঙ্গে ম্যাম কথা রুটিনটা বলে একটু দেখা বুঝতে হবে আর কি। হ্যাঁ, একটু দেখে বোঝেন কিভাবে কি করা যায়। আর এ সেকশন, হ্যাঁ এ সেকশন